রবিবার দুপুরে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেসকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীও। সোনিয়া গান্ধী পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কিভাবে তার বিরক্তি, আপত্তি এবং বিরোধিতা করেন সেটা সবাই দেখেছে, গোটা ভারতবর্ষের লোক দেখেছে। কংগ্রেসের কোনো নেতা তাদের মালকিনকে বাঁচানোর জন্য অনেক রকমের চেষ্টা করলেও বাস্তবে যে লাইভ টেলিকাস্ট হয়েছে এবং তার যে ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ কংগ্রেসের নেতাদের কাছে নেই। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেসের তরফে স্পষ্ট দাবি করা হয়েছে, গান থামানোর কোনো ঘটনাই ঘটেনি, বন্দে মাতরম তো পুরোই গাওয়া হয়েছে। इंदिरा भवन में पूरा वंदे मातरम गाया गया, इसमें कोई वाद विवाद का सवाल नहीं होता। कोई रोकने का कोई प्रयास नहीं था, कोई रोकने का प्रयास नहीं था, क्योंकि लंबे समय से कांग्रेस अध्यक्ष खड़े हुए थे। सोनिया जी कह रही थी उनके लिए कुर्सी लाके रख दो, बस। কংগ্রেসের আরও দাবি, 1937 সালের 28শে অক্টোবর কলকাতায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয় কংগ্রেসের প্রতিটি অধিবেশনে বন্দে মাতরমের প্রথম স্তবকগুলোই গাওয়া হবে। সেই ঐতিহ্য মেনেই সেবাদল এবং দলীয় কর্মীরা এখনও গানটি গেয়ে থাকেন। তবে গত 15ই আগস্ট পুরো জাতীয় গানটি কংগ্রেসের সদর দপ্তরে গাওয়া হয়েছে এবং তা থামানোর কোনো চেষ্টা হয়নি। বিজেপি করছে তো বিজেপির হয়ে তো ওনাকে কংগ্রেসকে বাপ্পান্তর করতে হবে। কোন দলের হয়ে সাফাই গাইছে? যে দল 52 বছর আরএসএস পতাকা তোলেনি। পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। অমিত শাহ এসে কি বলে গেছে কলকাতা শহরে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে কিছুই বাদ যায়নি। ঘটনার প্রতিবাদে এদিন ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত জনরোষের মহামিছিলের ডাক দেওয়া হয়। দীপক ঘোষ, সমীরণ পাল, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। দেখুন, অভিযোগের তীর যেহেতু কংগ্রেসের দিকে, ফলে শুরুতে কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের কাছে আসবো। আপনি শুনলেন স্পষ্টত একেবারে সাংবাদিক বৈঠক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বলছেন যে সোনিয়া গান্ধী তিনি বন্দে মাতরমের অপমান করেছেন, নিঃশর্ত ক্ষমা যদি না চাওয়া হয় তাহলে ধর্ণা আন্দোলনের পথে নামতে চলেছে বিজেপি। আজকেও সম্ভবত কর্মসূচি রয়েছে তাদের। দেখুন, একটা কথা আছে না, যে বাংলায় একটা কথা আছে, ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে। তো ব্যাপার হচ্ছে যে আপনি কে ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন ওখানে পাশে দাঁড়িয়ে, নাকি অমিত শাহজি ছিলেন? আসলে অমিত শাহজিকে তো খুঁজছেন, সারা ভারতবর্ষের মানুষ পার্লামেন্টেই আসছেন না, প্যালেট গান কারা চলেছে। আমি ওসব বিতর্কে যাচ্ছি না। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার এআইসিসি সম্মেলনে বা এখানে পরিষ্কার সে গান গাওয়া হয়েছে এবং আমাদের ক্ল্যারিফিকেশান আমরা দিয়েছি। এখন গোলপোস্ট পরিবর্তন কেউ করতেই পারেন, অভিযোগের আঙুল এদিক ওদিক করতেই পারেন, অভিযোগের কোনো সত্যতা নেই। কিন্তু যেটা সত্যতা আছে সেটা হচ্ছে, দেখুন, কংগ্রেস 1896 সালে প্রথম বন্দে মাতরমকে 28শে ডিসেম্বর কলকাতা অধিবেশনে প্রথম গায়। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গান গেয়েছিলেন। তারপরে 1937 সালের পরে দেখুন, যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেই পৃথিবীতে, তার 1937 সালের পরে নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে মহাত্মা গান্ধীরা আবেদন করেছিলেন যে কতটুকু গাওয়া হবে। যাকে এইসব বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু বিতর্ক তৈরি করার জন্য বিতর্ক করা এবং গোলপোস্ট পরিবর্তন করা, ইস্যুকে ডাইভার্ট করা, এতে কোনো লাভ হয় না। কারণ 1950 সালের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যেটা কংগ্রেসের তো করা না, যেটা কতটা কী হবে, কতটা গাওয়া হবে, এই জিনিসটা নিষ্পত্তি হয়ে গেছিলো। এটাকে নতুন করে খাড়া করে যারা মনে করছেন যে কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে হবে, মানুষের ইস্যুকে ডাইভার্ট করতে হবে, এখন একটা ইস্যুকে সরিয়ে দিতে হবে, ইস্যু কিছুই নয়। কারণ সর্দার বল্লভভাই প্যাটেল, বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে সুভাষচন্দ্র বসু সেদিন ছিলেন, তারা এগুলো নিষ্পত্তি করে গেছে। তো এখন যেটা গভর্নমেন্ট যেটা করেছে সেটা সেই পুরো রাষ্ট্রগান গাওয়া, মানে যে গানটা গাওয়া হয়েছে, বন্দে মাতরম গাওয়া হয়েছে। কংগ্রেস সভাপতি, তিনি প্রায় 90 বছরের উপর বয়স, তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন সেখানে, তাকে মানে অসুস্থ, তাকে বসতে বলা হয়েছে। দিস ইজ আ ক্লারিফাই, কিন্তু তার সেটা কখনো কমে যাবে না। এখন আমরা তো কাউকে বঙ্কিমদা বলি না, আমরা তো কখনো এটা বলি না যে যার দলীয় কার্যালয়ে যাদের ইতিহাস বলছে তাহলে 52 সাল পর্যন্ত রাষ্ট্রীয় পতাকা ওঠেনি, দেশের পতাকা ওড়ায়নি, তারা এখন বলছে এইসব জ্ঞান দিচ্ছে আমাদের। এখন কিছু করার নেই, জ্ঞান তো দিতে শুনতেই হবে, কিন্তু এই জ্ঞান আর বেশি দিন শুনবে না মানুষ। এই গোলপোস্ট পরিবর্তনের মতো মানুষ তো জানতে চাইছে এখন রুজি রোজগার, বাসস্থান, প্যালেট গান কারা চলেছিল, কার নির্দেশে ছাত্রদের উপর গুলি চালানো হয়েছিল, এইসব জানতে চাইছে, সেগুলো আগে বলুন। জয়রাম রমেশ তার বক্তব্য রেখেছেন, জাতীয় সঙ্গীত বন্দে মাতরম যখনই আমাদের গাওয়া হয় তখন একটা দাঁড়ানোর ভঙ্গিমা থাকে, তখন একটা
সেই ভঙ্গিমার মাধ্যমে আমাদের প্রত্যেকেই সারা ভারতবর্ষে সেইভাবে সঙ্গীত, আমি শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বে তাদের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় প্রত্যেকের এক একটা অভিরূপ থাকে। কিন্তু আমার এইখানটাতে প্রশ্ন হচ্ছে, যখন বন্দে মাতরম গাওয়া হচ্ছে সেই সময় সোনিয়া গান্ধীর ওই ছবিটা যদি বারবার দেখানো হয়, একই জিনিস ভৃত্যের মতো মল্লিকার্জুন খড়গে ওনার সঙ্গে করছেন, ওনাকে তুষ্ট করার চেষ্টা করা চলছেন, আর উনি বিরক্ত প্রকাশ করছেন, উনি এদিক ওদিক তাকাচ্ছেন। এটা একটা কোনো হয় না, হয় জয়রাম রমেশ ওইটাই বলতে পারতেন যে উনি ভাষাটা বুঝতে পারছেন না, উনি সংস্কৃত জানেন না, উনি বন্দে মাতরম পুরোটা শোনেননি বলে শেষের দিকে কি আছে উনি বুঝতে পারছেন না বলেই ওনার অস্বস্তি হচ্ছিল, এটা বললেই মিটে যেত। সেটা না বলে উনি নতুন একটা করলেন যে উনি অসুস্থ ছিলেন, তো অসুস্থ লোককে আগে বসালেন না কেন? আগে বসিয়ে তারপর তো এই গানটা আপনারা গাওয়াতে শুরু করতে পারলেন। জাতীয় সঙ্গীত বা বন্দে মাতরমকে অসম্মান করার অধিকার কেউ কাউকে দেয়নি। সোনিয়া গান্ধী বন্দে মাতরমকে অসম্মান করা মানে ভারতবর্ষের সংবিধানকে অসম্মান করেছেন, ভারতবর্ষের 140 কোটি মানুষের অধিকারকে তিনি অসম্মান করেছেন। ক্ষমা চাওয়া উচিত, প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।